আচ্ছা। আচ্ছা বাবা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? বাবা, আমার কথা কি শুনতে পাও? ইয়েস মিস, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মাশাআল্লাহ। তোমাকে হচ্ছে কথা বলতে হবে, ঠিক আছে? তো তোমার সঙ্গে আরেকজন যিনি আছেন উনি হচ্ছে আজকে একটু বাইরে আছে। তো আমাকে কনফার্ম করছে যে উনি আজকে আসতে পারবে না। তো তুমি যেহেতু আসো, তো তোমাকে কথা বলতে হবে, শুধু তুমি না, যেই থাকবা সবাইকে কিন্তু আমি জিজ্ঞেস করবো এবং কথা বলতে হবে, ঠিক আছে? কারণ একা একা তো আমি বুঝাইতে পারবো না। আচ্ছা, তুমি ক্লাস 7-এ পড়ো, তাই না? ইয়েস ম্যাম, ক্লাস 7-এ। আচ্ছা, কোন স্কুল বাবা? ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আচ্ছা, তোমার কি ম্যাথে কোনো ভয় কাজ করে? যে হচ্ছে আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে দেখলাম যে ওদের হচ্ছে ম্যাথে একটা ভয় কাজ করে। তোমার ম্যাথে কি সমস্যা? দেখি মোটামুটি ভালোই লাগে করতে। বীজগণিত একটু ভয় লাগে। আচ্ছা, কেন ভয় লাগে? কঠিন লাগে, দেখতেই কঠিন লাগে করতেও। আচ্ছা শোনো, আমি যখন ক্লাস 6-এ ছিলাম আমার কাছে মনে হইতো কি জানো, ম্যাথ মানে হচ্ছে একটা আতঙ্ক। ঠিক আছে, আমি যখন 5-6-এ পড়তাম আর কি, আমার কাছে মনে হতো ম্যাথ মানে হচ্ছে আতঙ্ক। তো আমি যখন 6-এ একবার ম্যাথে ফেল করছি, আমার তো স্যার দাঁড় করে রাখছে, তুই দাঁড়ায় থাকবি। ঠিক আছে। তো তোমার হচ্ছে আসলে কি, পরে যখন হচ্ছে আমার এক টিচার ছিল, উনি যখন আমাকে দেখালো আসলে ম্যাথ হচ্ছে লজিক, মানে একদম লজিক। তুমি হচ্ছে কোনো লজিক ছাড়া একটা লাইনও হবে হবে না। তুমি বাংলা বলো, ধর্ম বলো, মানে যে কোনো সাবজেক্ট তোমাকে মুখস্থ করতে হয়। একমাত্র গণিত যেখানে মুখস্থ করা যায় না, মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো বুঝে বুঝে পড়তে হয়। তুমি যখন আসলে জানবা যে অঙ্কগুলো কিভাবে তৈরি করে, তুমি যখন নিজে অঙ্ক তৈরি করতে পারবা, তোমার কাছে মনে হবে এর থেকে সহজ জিনিস আর নাই। বুঝতে পারছো? আচ্ছা, আমি আমার ভিডিওটা এই জন্য অন করতেছি না, এক হচ্ছে ইয়েস আমার ম্যাম। ল্যাপটপে ক্যামেরাটা খুব একটা ভালো না, আর দ্বিতীয়ত হচ্ছে আমি একটু পর্দা করি, তো তো আমি হচ্ছে ল্যাপটপে কখনই ক্যামেরাটা অন করি না, মাঝে মাঝে করবো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের সব সময় হচ্ছে ভিডিও অন রাখতে হবে, কারণ আমি দেখবো যে কে হচ্ছে মনোযোগী আছে, কে মনোযোগী নাই। ঠিক আছে। আর আমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে শুরু করব। তোমাদের প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা, ক্লিয়ার? তো তুমি কি আমাকে বলতে পারবা তুমি মূলদ বলতে কি বুঝো আর অমূলদ বলতে কি বুঝো? যে সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তর করা যায় তাকে হচ্ছে মূলদ সংখ্যা বলে। গুড। হচ্ছে সংখ্যাকে হচ্ছে ভগ্নাংশে পরিণত করা যায় না, সেগুলোকে অমূলদ বলে। আচ্ছা, মার্শাল্লাহ, তুমি তো ভালো বলছো। আচ্ছা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কোন সংখ্যা থেকে এসেছে? স্বাভাবিক সংখ্যা। না, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা এসেছে বাস্তব সংখ্যা থেকে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। মোটামুটি আমার মনে হয় যে তুমি ভালো পারো, হ্যাঁ, অলরেডি। আচ্ছা, তুমি শুধু বেসিকটা যদি স্ট্রং করতে পারো বাবা, তুমি অনেক ভালো করতে পারবা। আচ্ছা, বাস্তব সংখ্যাটা কি? আমরা বাস্তব জীবনে তো অনেক সংখ্যা ব্যবহার করে থাকি। বাস্তব জীবনে কি অনেক ধরনের সংখ্যা ব্যবহার করে থাকি না? আমি যদি বলি হচ্ছে তোমার দৈর্ঘ্য কত, তুমি হয়তো বলবা হচ্ছে 4 ফিট। তুমি বলতে পারো না? 4 ফিট 8 ইঞ্চ বলতেই পারো, তাই না? একটা মাপ আমরা ধরে নিলাম। এই যে 4 এবং 8, সেটা আমরা 4.8 লিখতে পারি। তো যদি বলি একটা রুটির 5 ভাগের 3 ভাগ, এটা একটা ভগ্নাংশ হয়ে গেল না? ইয়েস ম্যাম। আবার যখন আমরা বর্গমূল পড়বো তখন আমরা রুট পড়বো, √5 পড়বো। এই যে জিনিসগুলো, কখন আমরা রুট ব্যবহার করছি, কখনো দশমিক ব্যবহার করছি, কখনো ভগ্নাংশ ব্যবহার করছি। আবার কি, আমরা যদি বলি যে হচ্ছে 1 কেজি চালের দাম কত, মনে করো 40 টাকা, ধরলাম আর কি, 40 টাকা যেহেতু চাল পাওয়া যায় না, ধরলাম। তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যা ব্যবহার করছি, আমরা দশমিক ভগ্নাংশ ব্যবহার করছি, আমরা স্বাভাবিক ভগ্নাংশ ব্যবহার করছি, সাধারণ ভগ্নাংশ, আমরা রুট ওভার ব্যবহার করতেছি। এই সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। কিন্তু এই সংখ্যাগুলো দেখতে কিন্তু এক এক রকম, তাই না? হুম। তাহলে বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়। বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 2 ভাগে। নাম্বার 1 হলো এই যে মূলদ সংখ্যা, যেটা অলরেডি এই যে উপরে লেখা আছে, তোমাদের টপিক হচ্ছে যেটা,
এবং নাম্বার টু হলো অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ। অমূলদ সংখ্যা। সংখ্যা। হ্যাঁ, অমূলদ সংখ্যা। এখন এই যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে আবার দুই প্রকার। মূলদ সংখ্যা হচ্ছে আবার দুই প্রকার। দুই নাম্বার ওয়ান প্রকারের। ইজ, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ওই যে তুমি বললা যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, মানে হলো যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যার একটা হর থাকবে, একটা লব থাকবে। ক্লিয়ার? লোক থাকবে। কিন্তু শর্ত হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান ফর্ম শর্ত হচ্ছে পি আর কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। কি হতে হবে? পি আর কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। সংখ্যা। নাম্বার টু হলো কিউ এর মান কখনো শূন্য হতে পারবে না। না। ক্লিয়ার? আর অমূলদ সংখ্যা হচ্ছে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যাবে না। আমি যদি একটা পূর্ণ সংখ্যা লিখি, মনে করো 14 লিখলাম, এর নিচে মনে মনে একটা ওয়ান আছে। কি আছে? মনে মনে একটা ওয়ান আছে। ওয়ান। তার মানে এখানে আমার এই 14 হলো আমার পি, আর ওয়ান হলো আমার কিউ। তাহলে 14/1 হচ্ছে পি বাই কিউ আকারে লেখা যায়। এর জন্য পূর্ণ সংখ্যা হলো আমার মূলদ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাও হলো আমার মূলদ সংখ্যা। ক্লিয়ার জিনিসটা? সংখ্যা। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, ইয়েস ম্যাম। এখন এই যে অমূলদ সংখ্যা, যেমন তুমি যদি √5 লেখো, এখন বলতে পারো ম্যাম √5 তো আমার অমূলদ সংখ্যা কেন? আমি তো এর নিচেও মনে মনে একটা ওয়ান ধরতে পারি, কি পারি না? ইয়েস ম্যাম। কিন্তু √5 কে যদি তুমি ক্যালকুলেটরে টাইপ করো, মানে বোতাম চাপো, তুমি দেখবে 2 পয়েন্ট সামথিং আসছে। 2 পয়েন্ট সামথিং আসছে। এটা সামথিং। যদি আমার পি হয়, এটা যদি আমার কিউ হয়, আমার একটা শর্ত দেওয়া ছিল পি আর কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। পি আর কিউ কি হতে হবে? পূর্ণ পূর্ণ সংখ্যা। সংখ্যা। কিন্তু এখানে ওপরে যে √5টা হলো আমার পি, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, দশমিক ভগ্নাংশ হয়ে গেল। কি হয়ে গেল? দশমিক ভগ্নাংশ। যেহেতু আমার এটাকে পূর্ণ সংখ্যা আকারে লেখা যায় না, তাই এটাকে আমার অমূলদ সংখ্যা বলা হয়। ক্লিয়ার? হ্যাঁ। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, আমার কথা কি একদম ইয়েস ক্লিয়ার ম্যাম। বোঝা যায়? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমরা দেখব বর্গ ও বর্গমূল। তোমার বইয়ের মধ্যে দেখবা লেখা আছে বর্গ ও বর্গমূল, তাই না? বর্গমূল। আচ্ছা, এখন দেখো কি বলছে এখানে। কোন সংখ্যাকে, তুমি গেস করো তো একটা সংখ্যা কোনটা ধরবো বলো তো? 3। 3। আচ্ছা, আমি 3 ধরলাম। আচ্ছা, একটা জিনিস বলি, তোমরা হচ্ছে তোমাদের যেহেতু এখনো ব্যাচ কমপ্লিট হয় নাই, ব্যাচ কমপ্লিট হোক বা না হোক, অলরেডি একটা ব্যাচ রানিং চলতেছে। তো তোমাদের না আমি হচ্ছে জুমে ফ্রি ভার্সনে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? কারণ যেহেতু আমাদের পেড ভার্সনে অলরেডি একটা ক্লাস চলতেছে, তো হচ্ছে তোমাদের ফুল ব্যাচ পর্যন্ত আমরা ওয়েট করবো না, কিন্তু নেক্সট মান্থ থেকে তোমরা হচ্ছে পেড ভার্সনে ক্লাস করতে পারবা। বুঝতে পারছো? একটা মাস একটু কষ্ট করতে হবে বাবা, একটু স্যাক্রিফাইস করতে হবে। তো 40 মিনিট পর যদি কেটে যায়, তুমি একই লিঙ্কে আবার যুক্ত হবা, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা দেখো, কোন সংখ্যাকে, তো তুমি ধরলা 3, তা আমি লিখলাম 3। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করলে, তা আমি 3কে তাহলে কি করব? 3 দ্বারাই গুণ করব। 3 দিয়ে গুণ করবো। হ্যাঁ, তাহলে কোন সংখ্যাকে, কোন 3কে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, সেই 3 দ্বারাই গুণ করলে যে গুণফল পাওয়া যায়, 9 পাওয়া যায়। তো যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। তা ওই সংখ্যা কোনটা আমার? 3। ওই সংখ্যা 3। কোনটা আমার? 3। সংখ্যাটির গুণফল আমার কত আসছে? 9। সংখ্যাটির গুণফল আমার কত আসছে? 9। হ্যাঁ, সংখ্যাটি কত আমার? 3। কথাটা মানে 3। বোঝো। কোন সংখ্যাকে, সংখ্যা মানে হচ্ছে আমার 3, সেই সংখ্যা 3। দ্বারা মানে হচ্ছে কি, 3 দ্বারা গুণ করলে যে 3 কে গুণফল 3 পাওয়া দ্বারা। যায়, গুণফল হচ্ছে আমার 9 পাওয়া যায়। তা ওই সংখ্যার, ওই সংখ্যা মানে কি 3-এর বর্গ, এবং সংখ্যাটি মানে 3 কি এর 3 বর্গমূল। গুণফলের বর্গমূল। গুণফল, গুণফল কত আমার? 9। তার মানে একটু খেয়াল করো, 3 9। 3 দ্বারা গুণ করলে যে গুণফল 9 পাই, সেইটা হলো কি, 3-এর বর্গ। সেটা কি 3-এর বর্গ। এবং বর্গমূল। 3 হলো বর্গ। 9-এর বর্গমূল। বুঝছো কথাটা? বর্গমূল। খেয়াল করো, তার ইয়েস মানে ম্যাম। হচ্ছে দেখো 9টাকে এই যে 3 এবং 3 গুণ করলে আমরা কি লিখতে পারি? 3 স্কোয়ার সমান হচ্ছে 9। এই যে আমি 3 স্কোয়ার লিখলাম, এটা কি আমার বর্গ না? স্কোয়ারটা কি আমার বর্গ না? ইয়েস ম্যাম। তা ওই সংখ্যার বর্গ, আমি গুণফল পাইছি কত? 9। তাহলে 9 কি, এই 3-এর বর্গ না? 3 হচ্ছে আমার মেন সংখ্যা। 3-কে আমি যদি বর্গ করি আমি 9 পাই। তাহলে 9 হলো কি 3-এর বর্গ। ঠিক আছে?
এবং সংখ্যাটি, এই তিনটাকে কি বলা হবে? তবে দেখো, নাইনটাকে বলা হবে আমার বর্গ। নাইনটাকে আমার কি বলা হবে? বর্গ। আর বর্গ। তিনটাকে বলা হবে বর্গমূল। তিনটাকে বলা হবে বর্গমূল। বর্গমূল। আসলে বর্গমূল। বর্গমূলকে রুট দ্বারা প্রকাশ করা হয়। আমি যদি এখানে নাইন লিখি, খেয়াল করো, তাহলে হচ্ছে রুট ওভার, আমি নাইনকে যদি আমি থ্রি স্কোয়ার লিখি, ই স্কোয়ার রুট ওভার বাদ হয়ে যাবে, আমার শুধু থ্রি হবে। ঠিক না? ইয়েস ম্যাম। আচ্ছা, তুমি যদি না বুঝো বলতে আমাকে পারা এক আসছে। হাজার বার প্রশ্ন করতে পারবা। আমি এমন একজন মানুষ, আমি কখনো বিরক্ত হই না কেউ প্রশ্ন করলে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তুমি কি জানো রুট ওভার বা মানে এবং স্কোয়ারটা কেন বাদ হবে? এটা তো জানা দরকার। এটা কি জানো? আর স্কয়ার হচ্ছে দুইবার গুণ করা বোঝায়, আর রুটও সেম, সেই জন্য হচ্ছে দুটা বাদ যাবে। রুট সেম বলতে রুটের একটা নির্দিষ্ট মান আছে। দুটার মান সমান। রুটের মান কত? দুটার মান সমান। না, দুটার মান কখনোই সমান না। দুই। না, রুটের মান কখনোই সমান আছে দুই যদি হয়। না, রুটের মান পাওয়ার হাফ। মানে হচ্ছে তোমার এখানে থ্রি স্কোয়ার, রুটের মান যদি আমি না লিখি তাহলে এটা হচ্ছে পাওয়ার হাফ। এটা কি পাওয়ার হাফ? পাওয়ার হাফ। ঠিক হাফ। আছে? রুটের মান হচ্ছে পাওয়ার হাফ। হাফ। আচ্ছা, একটা জিনিস তোমাকে রুটটা আসলে বোঝানো উচিত, বর্গমূলটা যেহেতু বুঝতেছো, তাহলে তোমাদের রুটটা আসলে একটু দেখা উচিত। ঠিক আছে? রুটের মান হচ্ছে পাওয়ার হাফ, কিন্তু এখানে একটা বেসিক আছে, এই বেসিকটা একটু দেখা দরকার, নতুবা হচ্ছে পরবর্তীতে ভুলে যাবা। আচ্ছা, দেখি। এখন তুমি যদি দেখো, মনে করো রুট ওভার, হ্যাঁ, মনে করো এক্স আছে, রুট ওভার আছে। খেয়াল করো জিনিসটা, আমি একটু মাঝখানে ফাঁকা রাখছি। হ্যাঁ, এইটার মান হচ্ছে, আমি এখানে একটু ফাঁকা রাখলাম, পাওয়ার হাফ। এটা মানে কি? পাওয়ার হাফ। ঠিক আছে? এই রুটের মধ্যে দেখবো অনেক সময় তিন দেওয়া আছে, হাফ। এটাকে বলা হয় ঘনমূল। হ্যাঁ, তাহলে এটাকে লেখা যায় এক্স পাওয়ার ওয়ান থার্ড। পাওয়ার কিন্তু ওয়ান থার্ড, সবগুলো মান কিন্তু পাওয়ার। যদি তুমি এখানে ভিতরে ফোর দেওয়া থাকে, তখন এই রুটের মান হয়ে যাবে এক্স টু দি পাওয়ার, তাহলে কি হয়ে যাবে বলো তো? ওয়ান বাই ফোর। যদি এখানে এন দেওয়া থাকে, তাহলে কি হবে বলো তো? বলো। ওয়ান বাই ওয়ান এন বাই হবে এন। না? যদি এক্স এখানে টু থ্রি থাকে, যদি ওয়ান এক্স থার্ড টু দি হয়, পাওয়ার ওয়ান বাই এন। যখন হ্যাঁ ফোর থাকে ওয়ান বাই ফোর হয়, তাহলে এন থাকলে কি হবে? ওয়ান বাই এন হবে। কি হবে? ওয়ান বাই এন। ওয়ান বাই ক্লিয়ার? এন। এখন ইয়েস খেয়াল ম্যাম। করো, এই যে বললাম আমরা স্কোয়ার এবং রুট কেটে যাবে কেন? যদি এখানে আমরা একটা স্কোয়ার দেই, তাহলে এই পাওয়ার এবং পাওয়ার, আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। পাওয়ার পাওয়ার কি হয়ে যায়? গুণ। গুণ হয়ে যায়। সেক্ষেত্রে দেখো, এক্স টু দি পাওয়ার এখানে যদি থাকে টু ইন্টু ওয়ান বাই টু, টু কোথায় আছে, উপরে না নিচে? এই টুটা, এই টুটা কোথায় আছে? উপরে আছে। উপরে আছে। তাহলে আমরা জানি গুণ থাকলে উপরে আর নিচে কি কাটা যায় না? হ্যাঁ। কিছু থাকে? শুধু এক্স টু দা ওয়ান থাকে, ওয়ানের কোনো মূল্য আছে? নাই। এই কারণেই না। যখন তুমি রুট ওভার থ্রি স্কোয়ার লিখতেছো, তো রুটের মান হচ্ছে পাওয়ার হাফ, আর এখানে আছে টু, তাই ওই টু টু কাটা, তার মানে শুধু আমার থ্রি চলে আসে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে এই থ্রিটা হচ্ছে আমার বর্গমূল। এই থ্রিটা কি আমার বর্গমূল। বর্গমূল। এক হচ্ছে টুটা হচ্ছে আমার বর্গ, যেহেতু ওয়ান বাই টু, তাই এটাকে বলা হয় মূল। ঠিক আছে? এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে রুট, বাংলায় বলি হচ্ছে মূল। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় বর্গমূল। ক্লিয়ার? মূল। এটাকে বলি আমরা ঘনমূল। এটাকে আমরা কি বলি? ঘনমূল, ফোর্থ মূল, ঘনমূল। nth মূল, আমরা এইভাবে বলি। ঠিক আছে? তার মানে হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, এই তিনকে আমি এই তিন দ্বারা গুণ করলে যে গুণফল পাবো, সেই গুণফলটাকে বলা হবে বর্গ। আর যে বর্গ। সংখ্যাটা আমি গুণ করেছি সেই সংখ্যাটাকে বলা হবে শুধু বর্গমূল। ক্লিয়ার বর্গমূল। বাবা? ইয়েস ম্যাম। তোমার কোনো প্রশ্ন আছে এখানে? নো ম্যাম। আচ্ছা, থ্যাঙ্কস। তোমার প্রশ্ন থাকলে তুমি নির্দ্বিধায় প্রশ্ন করবা। ঠিক আছে? আচ্ছা, এখানে দেয়া আছে পূর্ণ বর্গ সংখ্যা। কি দেয়া আছে? পূর্ণ বর্গ পূর্ণবর্গ সংখ্যা। সংখ্যা। একটু আমি লিখি যে এখানে আমরা একটু আগে যে করলাম থ্রি ইন্টু থ্রি, এটাকে আমরা যে থ্রি স্কোয়ার করলাম, তখন আমরা নাইন পেলাম না? হুম। এই নাইনটাকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা। সোজা কথা হলো, যেই সংখ্যাকে বর্গ বলা হয় সেটাকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়। এইখানে বর্গ। মনে করো
যে বর্গের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 1 2 3 5 7 আমরা ধরে নিছি, ঠিক আছে। আমরা জানি বর্গের বাহুর দৈর্ঘ্য কত, বাহু ইন্টু বাহু, মনে হুম। আছে? এক বাহুর দৈর্ঘ্য ইন্টু জি এক ম্যাম। বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এখন সেই জি জি বর্গের জি। বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে তার বর্গের ক্ষেত্রফল কত হবে? 1 × 1। এক আর এক গুণ হুম। করলে আমার কত হয়ে যাচ্ছে? এক। যেহেতু এখানে দুইটা এক গুণ আছে, এটাকে আমি এক স্কোয়ার লিখতে পারি, এক। তাই না? হুম। সেম ভাবে এখানে আছে দুই, আমি লিখতে পারি বর্গের ক্ষেত্রফল কত, বাহু গুণন বাহু, তার মানে বাহু হচ্ছে দুই, বাহু হচ্ছে দুই, 2 × 2, তার মানে হচ্ছে দুই আমার গুণ চার, দুই। তার মানে হচ্ছে টু স্কোয়ার। ঠিক হুম। আছে, কারণ দুইটা দুই যেহেতু গুণ টু আকারে আছে। স্কোয়ার। আচ্ছা, কথার কথা, ধরো হুম। যদি এমন হয় 2 × 2 × 2 × 2, চারটা দুই গুণ আকারে আছে না, তাহলে টু এর উপর আমি চার লিখবো, টু এর হুম। উপর আমি কি লিখবো? চার লিখবো। এটাকে চার। আমাকে ঘাত বলা হয়, এটাকে বলা হয় ঘাত বা ঘাত। পাওয়ার বা শক্তি। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখানে যেহেতু দুইটা দুই গুণাকার আছে, তাহলে টু স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে আমার বর্গে বাহুর দৈর্ঘ্য থ্রি দেওয়া আছে, তার মানে বাহু গুণন বাহু, 3 × 3 হয়ে গেল আমার 9। এই 3 × 3 লেখা যায় 3 স্কোয়ার হিসেবে, ঠিক আছে। তো সেম ভাবে যদি ইয়েস আমরা ম্যাম। বলি এ, তাহলে আমার কি হয়ে যায়, একে যদি আমি এ দ্বারা গুণ করি, আমার হয়ে যায় এ স্কোয়ার। এ ক্লিয়ার স্কোয়ার। এতটুকু? তাহলে এই যে আমি এ ইয়েস ম্যাম। স্কোয়ার পাইলাম, এই যে আমি 7 স্কোয়ার পাইলাম, 5 স্কোয়ার পাইলাম, মানে কি? এই যে 25, 49, 9, 4, হুম। 1, এইগুলোকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা। এগুলোকে বলা হয় পূর্ণ বর্গ পূর্ণবর্গ সংখ্যা। সংখ্যা। তো সংক্ষেপে মনে রাখতে পারো কি জানো, যে সংখ্যাকে, এটা আমার কথা আর কি, হ্যাঁ, যে সংখ্যাকে বর্গমূল করলে, যে সংখ্যাকে বর্গমূল, বর্গমূল করলে হ্যাঁ, করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। কি পাওয়া যায়? পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ বর্গ না, পূর্ণ সংখ্যা পাওয়া যায়। পূর্ণ সংখ্যা। হ্যাঁ, যায়, পাওয়া যায়। আমার হাতে লেখা বুঝো? আমার হাতে লেখাটা আমি বুঝি, ইয়েস হ্যাঁ। ম্যাম। আচ্ছা, তাকে পূর্ণ বর্গ বর্গ সংখ্যা সংখ্যা বলে। বলে। আচ্ছা, কেন? দেখো তো, যে সংখ্যাকে বর্গমূল করলে, আমি যদি এখানে 16 লিখলাম, 16টাকে যদি আমি বর্গমূল করি, তাহলে আমরা জানি কি, √4 স্কোয়ার মানে কি, 4 × 4 = 16। 4 স্কোয়ার মানে কি, হুম। 4 × 4 চার। 16, তাহলে আমি ষোলো। এখানে পাচ্ছি কত, 4। এখন খেয়াল করো, এই যে 4 কে, এটা পূর্ণ সংখ্যা না? হুম। যেহেতু 4 একটা পূর্ণ সংখ্যা, তাহলে 16টাকে বলা হবে পূর্ণ বর্গ সংখ্যা। এটা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এটা হয়ে যাবে পূর্ণ বর্গ। কি হয়ে যাবে? পূর্ণ বর্গ। বর্গ। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখো, সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা এম ধরলাম। এম আমি কোনটাকে বলবো? মনে করো আমি কত সংখ্যা ধরবো বলো তো? পূর্ণবর্গ চার। ধরবো একটা, চার। আচ্ছা, চারই ধরি। সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ, n মানে হচ্ছে টু, টু এর বর্গ মানে কি, টু। 2 স্কোয়ার, তাই না, টু এত স্কোয়ার। আকারে প্রকাশ করা ইয়েস ম্যাম। হয়, তবে m কে বর্গ সংখ্যা, m কে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়। ঠিক আছে, দেখো। আচ্ছা, এখন দেখো, সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m নিলাম, আমি m হচ্ছে 4 ধরলাম। এতকে যদি অন্যটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা যায়, 4 কে আমি লিখতে পারি হলো 2 × 2, তার মানে এটাকে লেখা যায় হচ্ছে 2 স্কোয়ার, তাই না? তাহলে এখানে 4টাকে ধরছি আমরা m, 2টাকে ধরছি আমরা n, তাহলে এই 2টাকে যদি আমরা n ধরি, তাহলে এটার রূপ হয়ে যায় n স্কোয়ার, তাই না? স্কোয়ার। ইয়েস বুঝতে ম্যাম। পারছো? তাহলে সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা হয়, তবে m কে বর্গ সংখ্যা, m কে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়। সোজা কথা হচ্ছে, বর্গ সংখ্যা, এইটাকে বর্গ সংখ্যা বলা হবে এবং এটাকেই পূর্ণ বর্গ সংখ্যা বলা হবে। যাহাই বর্গ সংখ্যা, তাহাই পূর্ণ বর্গ সংখ্যা। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এই যে যতটুকু দেখাইছে, এর মধ্যে কি কোনো প্রশ্ন আছে তোমার? নো ম্যাম। আচ্ছা, প্রশ্ন তাহলে করবা, ঠিক আছে, কারণ আমি প্রশ্ন করব তোমাদের।
এখানে আমি 1 থেকে 30 আমি পর্যন্ত তো সংখ্যা তুলতেছি আমি। লিখছি। হ্যাঁ, বলবা কিছু? ম্যাম ওটা তোলা হয়নি, আর একটু বাকি আছে। আচ্ছা হ্যাঁ, তোলো, সমস্যা না, আমি ভিডিও আজকে থেকে দিব। আমি রেকর্ড করতে ভুলে যাই, হ্যাঁ। আমি ভিডিও আজকে থেকে আপলোড করে দিব। তোমাদের নেক্সট মান্থ থেকে অনেক সুযোগ সুবিধা আসতেছে আসলে। নেক্সট মান্থ থেকে তোমার জুমে একদম হচ্ছে রেকর্ড ক্লাস পাবা হচ্ছে। কোনো থাকবে না, এই বারবার ঢুকতে হবে না। তো ওয়েবসাইট রেডি হয়ে যাবে আমাদের 2 মাসের মধ্যে। ওইখানে ওয়েবসাইটের মধ্যে সবকিছু পাবা, তোমরা শীট পাবা, সবকিছু তোমরা ওইখানে পাবা। আমাদের তো আসলে অফলাইন ক্লাস ছিল, তো আমরা তো অনলাইনে হচ্ছে নিউ মানে অ্যারেঞ্জমেন্ট করছি আসলে। এই জন্য ধীরে ধীরে কাজ হুম। আগাইতেছে আসলে, আগে থেকে অনলাইন থাকলে সবকিছু রেডি থাকতো। তোলা হয়েছে। আচ্ছা ঠিক আছে। না, আমি তোমাদেরকে শীট আকারে অনেক কিছু দিয়ে দিব, ঠিক আছে, আর সব বানায় প্রশ্ন দিবা। আমি কিন্তু হচ্ছে হুম। বইয়ের কোশ্চেন কম করাবো, ওগুলো তুমি নিজে করবা। আমি যখন করাবো বানায় কোশ্চেন করাবো, ঠিক হুম। আছে। ওই নিয়মে তুমি হচ্ছে ওকে বইয়ের অঙ্ক ম্যাম। করবে এবং তুমি নিজে অঙ্ক বানাবা। তুমি যখন একটা প্যাটার্ন অঙ্ক বানাইতে পারবা, তার মানে কি, তুমি যদি অঙ্ক করতে না পারো তুমি কি অঙ্ক বানাইতে পারবা? নো ম্যাম। এই জন্য অঙ্ক তৈরি করতে হলে আগে কি হয়, অঙ্ক সম্পর্কে জানতে হয়, বেসিক জানতে হয়। তুমি যখন বেসিক জানবা তুমি নিজে বারে, আমি তো নিজেই অঙ্ক পারি কত, বুঝো নাই? হুম। ঠিক আছে। ইয়েস তো ম্যাম। আমি জানি তুমি ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু করবা। আচ্ছা, এখানে তো 1 থেকে 30 পর্যন্ত নাম্বার দেয়া আছে বাবা, দেখো। একের বর্গ মানে কি? 1 গুণন 1। এক গুণন এক। এক মানে কি? এক স্কোয়ার। তার মানে কি? এক এককে এক। এক। তিনের বর্গ মানে হচ্ছে 2 গুণন 2, তাহলে কত হবে? 2 2 গুণে 4। দুই স্কোয়ার চার। তিনের বর্গ হচ্ছে 3 3 9। চারের বর্গ হচ্ছে নয়। 4 4 16, ঠিক চার আছে। চার 16। পাঁচ পাঁচে এইভাবে আমরা 25। সবগুলো বের করলাম। তুমি যদি একটু হুম। মনোযোগ দাও, তুমি এখানে একটা সিকোয়েন্স দেখতে পারো, মজার একটা সিকোয়েন্স। হ্যাঁ, আমি বললাম না ম্যাথে খুব মজার একটা ব্যাপার। তুমি যদি এই পর্যন্ত একটু নজর দাও, ঠিক আছে, এই পর্যন্ত। আবার মনে করো আমি এই পর্যন্ত খেয়াল করো তো। 1 4 9 6 5, দেখো তো। 1 4 9 6 5, খেয়াল করছো? হুম। অন্য কোনো অঙ্ক কিন্তু ইয়েস নাই ম্যাম। শেষে। আবার একটু খেয়াল করো বাবা, হুম। এখানে যদি আমরা দেই, ঠিক আছে, দেখো তো। হুম। আচ্ছা। কি? হুম। 1 4 9 6 5 না, দেখো তো। 1 4 9 ইয়েস 6 ম্যাম। 5 1 4 9 6 5। পাঁচ। হ্যাঁ। এখানে হ্যাঁ, ব্যাপার কি? আচ্ছা দেখো তো, এখন এখান থেকে যদি আমরা করি। আজান দিচ্ছে তো, আমরা একটু পরে কথা বলি। ওকে ম্যাম।
আচ্ছা দেখো, হ্যালো, হ্যালো। ইয়েস ম্যাম। আচ্ছা শুনতে পাচ্ছ তো না? ইয়েস ম্যাম। আচ্ছা এখন যদি আমরা দেখি যে হচ্ছে এইখানে বর্গ সংখ্যার ক্ষেত্রে সর্বশেষ যে অঙ্কগুলো আছে আমরা তো এগুলোকে ডিজিট বলি বা হচ্ছে অঙ্ক বলি, তাই না? তো এখানে যে তোমার হচ্ছে দেয়া আছে 1 4 9 ইয়েস ম্যাম। 6 5, সেই সংখ্যাগুলো যদি আবার দেখো 1 4 9 6 5, ওপর থেকে এখানে যে এই সংখ্যাগুলো আসতেছে ঠিক সিকোয়েন্স আকারে উল্টো দিকে আবার সেই সংখ্যাগুলো যাচ্ছে, তাই না? এখানে কি হচ্ছে দেখো তো, এক চার নয় ইয়েস ম্যাম। ছয় পাঁচ এখানেও হলো 1 4 9 6 5। অ্যাজ এ সেম প্রসেস পাঁচ। এখানেও হলো 1 4 9 6 5, এখানেও হলো 1 4 9 6 5। এখন পাঁচ। তুমি যদি একটু খেয়াল করো যে হচ্ছে আমরা যদি এখন দেখি, তাহলে তুমি দেখতে পারবা যে দেখো যে সকল সংখ্যার শেষে এক আছে, যে সকল সংখ্যার শেষে এক ডিজিট আছে, এক আছে। হ্যাঁ, তাদের বর্গ সংখ্যা শেষে এক আছে, খেয়াল করছো? হুম। এখানে এক এবং 11 এখানে 11। 9, যে সকল সংখ্যা শেষে এক এবং 9 আছে, যে সকল সংখ্যা শেষে 1 এবং 9 আছে, যেমন এখানে এক এবং 19, 19-এ কি আছে, 9 আছে। 11-তে কি আছে, শেষে এক আছে। হুম। 21-এর শেষে এক আছে, শেষে 9 আছে। তার মানে যে সকল সংখ্যা হুম। শেষে 1 এবং 9 আছে, সে মানে সেই সকল সংখ্যার বর্গ সংখ্যা শেষে এক আছে, খেয়াল করছো? এক আছে, দেখছো? ইয়েস ম্যাম। অ্যাজ আ সেম প্রসেস তুমি দেখতে পারো যে যে সকল সংখ্যা শেষে, ঠিক আছে, 2 থাকে, 2 এবং 8 থাকে, 2 এবং 8 থাকে, আর 2 এবং 8 থাকে, সে সকল সংখ্যার বর্গ সংখ্যা শেষে যে অঙ্কটা সেটা 4 হয়, সেটা 4 হয়। চার হয়। হ্যাঁ, এটাও আমরা দেখলাম। আবার যদি আমরা সেম ভাবে করি, তাহলে আমরা দেখতে পাই যে সকল সংখ্যা শেষে 3 আছে এবং 7 আছে, সে সকল সংখ্যার বর্গ সংখ্যা শেষে 9 থাকে। বর্গ সংখ্যা শেষে কি থাকে, 9 নয় থাকে। থাকে। হুম। আমরা একইভাবে যদি করতে যাই, সেক্ষেত্রে মনে করো যে সকল সংখ্যা শেষে 4 আছে এবং যে সকল সংখ্যা শেষে 6 আছে, তাদের বর্গ সংখ্যা কত, শেষে 6 থাকে, ছয় হয়। তাই না? তার ছয়। মানে এটা কি এটা সিকোয়েন্সে হচ্ছে না? ইয়েস ম্যাম। এখন একটু ব্যতিক্রমধর্মী কোনটা, 5 এবং হচ্ছে 10। কারণ যে সকল সংখ্যা শেষে 5 থাকে এবং 0 থাকে, সেই সকল সংখ্যা শেষে ওই অঙ্কগুলাই থাকে, খেয়াল করছো? 5ই আছে, বর্গ সংখ্যা হুম। শেষে 5 আছে, বর্গ সংখ্যা শেষে 5 আছে, হুম। বর্গ সংখ্যা শেষে 5 আছে। এখানে 0 দিয়ে শুরু, বর্গ সংখ্যা শেষে 0 আছে, 0 আছে, 0 আছে, তাই না? তার মানে হুম। আমার ইয়েস। শুধু আমরা দেখতে পাচ্ছি এখানে কি একটু ব্যতিক্রম, তাই না? হুম। ইয়েস ম্যাম। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমার যে বর্গ সংখ্যা তার শেষে 1 4 9 6 5 আছে, কি আছে, এক একশো চার পাঁচ। নয় ছয় পাঁচ ছয়। ঠিক আছে। পাঁচ। 10 মিনিট পর হয়তো আমাদের এটা কেটে যেতে পারে, তখন তুমি একটু আবার ঢুকো এখানে, ঠিক আছে? আচ্ছা, ওকে এক ম্যাম। চার নয় ছয় পাঁচ আছে। এখন এখানে যে 1 4 9 6 5 আছে, আমার কি কি সংখ্যা এখানে নাই দেখো তো বাবা, 2 নাই, 3 নাই, আর হুম। কি নাই, 7 নাই, তাই না? আর কি নাই, হুম। 8 নাই, আছে? 2 3 7। না। 4 5 হুম? 6 5 6 তো এখানে অলরেডি আছেই, 7 নাই, 8 নাই, আবার 9 হুম। আছে এখানে। তার মানে যে সকল সংখ্যা শেষে, যে সকল সংখ্যার, সংখ্যা কিছু কি যেন শেষে। অ্যালফাবেট, আচ্ছা, যে সকল সংখ্যা শেষে 2 3 7 8 অঙ্ক থাকবে, সেইগুলো কখনোই বর্গ সংখ্যা হবে না। কি হবে না, বর্গ সংখ্যা বর্গ হবে সংখ্যা হবে না। না। যেমন আমি হবে না। যদি লিখি 22, এটা কখনোই বর্গ সংখ্যা হবে না। কিন্তু কারণ এখানে শেষে কি আছে, 2 আছে। কিন্তু যে সকল সংখ্যা শেষে 1 4 9 6 5 থাকবে, সেগুলো বর্গ সংখ্যা হতেও পারে, নাও হতে পারে। যেমন হুম। আমি যদি 21 লিখি, 21-এর শেষে এক আছে, কিন্তু এটা কিন্তু বর্গ সংখ্যা না। কিন্তু হুম। 81-তে শেষে কিন্তু এক আছে, এটা কিন্তু বর্গ সংখ্যা।
তার মানে শেষে এক থাকলে হুম, বর্গ সংখ্যা হতেও পারে, বর্গ সংখ্যা নাও হতে নাও পারে। হতে ক্লিয়ার? পারে। ইয়েস ম্যাম। আচ্ছা, তার মানে বর্গ সংখ্যা হতেও পারে, বর্গ সংখ্যা নাও হতে পারে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি কি, যে সকল সংখ্যা শেষে 2 3 7 8 থাকবে সেই সকল সংখ্যা বর্গ সংখ্যা হবে না। কিন্তু যে সকল সংখ্যার শেষে 1 4 9 6 5 থাকবে সেই সকল সংখ্যাকে বর্গ সংখ্যা বলা হতেও পারে, নাও হতে পারে, মানে বর্গ সংখ্যা হতেও পারে, নাও হতে পারে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আরেকটা জিনিস আছে, সেখানে দেখো এখানে 100, এখানে 400, এখানে 900। খেয়াল করো প্রত্যেকটা দুটো করে শূন্য আছে। কটা করে শূন্য আছে? দুটো করে। দুটো করে যদি শুনি। কোনো সংখ্যার শেষে, কোনো সংখ্যার শেষে জোড় সংখ্যক শূন্য থাকে, কি থাকে? জোড় জোড় সংখ্যক শূন্য। সংখ্যক শূন্য থাকে, হ্যাঁ, তাহলে তা বর্গ সংখ্যা হতে পারে। কি হতে পারে? বর্গ সংখ্যা হতে পারে। হতে হবে পারে। এটা কিন্তু বলতেছি না, হতে পারে। ঠিক আছে? হতে পারে। যদি বেজোড় সংখ্যা থাকে, যদি কি থাকে? বেজোড় বেজোড় সংখ্যা। সংখ্যক শূন্য থাকে, হ্যাঁ, বেজোড় হুম। সংখ্যক শূন্য থাকে, বর্গ সংখ্যা হবে না, বর্গ সংখ্যা হবে না। হবে না। যেমন মনে করে 1000, এখানে 3টা শূন্য আছে, তাই এটা হচ্ছে বর্গ সংখ্যা হবে না। আমরা এই যে ছকটা দেখলাম, আমরা হচ্ছে এখান থেকে কি কি দেখতে পাই একটু খেয়াল করো। বর্গ সংখ্যা ধর্ম দেখতে পাই, বর্গ সংখ্যার ধর্ম দেখতে পাই। কি ধর্ম। কি ধর্ম দেখতে পাই? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 বা 9 হয়, সেক্ষেত্রে সেই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমার কত হবে? 1 হবে। কোন সংখ্যার হবে। একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে, আমরা কি পড়ছিলাম, যদি আমরা 11 বলি, 11-র হুম। একক স্থানীয় অঙ্ক হলো 1, 121। এটার বর্গ সংখ্যা হচ্ছে 121, তাই 21। না? আবার মনে করো যে 9, হুম। তার বর্গ সংখ্যা হচ্ছে 81, এখানেও আমার এক 81। আছে, এখানেও আমার এক আছে, তাই না? তার মানে কোন ইয়েস ম্যাম। সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 হয় অথবা 9 হয়, তাহলে সেই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 1। ক্লিয়ার এতটুকু? 1। ফারহা ইয়েস দিবা, ম্যাম। তোমার হচ্ছে আনমিউট হও এবং তোমার হচ্ছে ভিডিও অন করো যদি সম্ভব হয় আসলে। ইয়েস মিস। আচ্ছা, কোনো আমি রেকর্ড করে রাখছি তোমার জন্য, আমি পাঠিয়ে দিব, সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা দেখো, কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 হবে। কি হবে? 9 হবে। হ্যাঁ, 9 হবে। 9। হুম, এখন দেখো এই যে আমার 9 হবে, আমরা যদি বলি 3, 3-এর বর্গ সংখ্যা হচ্ছে 9, আমরা যদি বলি 7, 7-এর বর্গ সংখ্যা হচ্ছে 49, তার মানে আমার শেষে অঙ্কগুলো হচ্ছে 9। ঠিক আছে? আবার হুম। দেখো, যদি বলা 9। হয় কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে, আমরা যদি খেয়াল করি, এই যে 4, 4-এর বেলায় কি ছিল? 16 ছিল। আবার দেখো 4 বা 6 36 হয়েছে। 14 শেষে অঙ্ক 4 আছে, 16 শেষে অঙ্ক 6 আছে। 14কে বর্গ করলে হয় 196, 16কে বর্গ করলে হয় 256। প্রত্যেকটা সংখ্যার শেষের অঙ্কটা হচ্ছে 6 এবং 6, দেখতে পাইছো? 6 এবং 6। হুম। তাহলে একইভাবে এখন আমরা কি বলতে পারি, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 5 বা 0 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 5 বা 0। ঠিক আছে? আচ্ছা, এখন একটু আগে যে আমরা বললাম কোনো এক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 4। আবার কি বলছে দেখো, যে হুম। সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 তা পূর্ণ বর্গ নয়। কি একটু আগে বলছিলাম না আমি? দুই ইয়েস তিন ম্যাম। সাত আট থাকলে সেই সংখ্যা কখনোই পূর্ণবর্গ হবে না। ঠিক আছে? কিন্তু এইখানে আবার একটা কথা বলা আছে, একক স্থানীয় অঙ্ক, দেখো, এই যে যদি 1 4 6 9 হয়, যদি কি হয়? 1 4 6 9 এক হয়, চার ছয় ঠিক আছে, তাহলে সেগুলো কি হবে না, পূর্ণবর্গ হতেও পারে, পূর্ণবর্গ নাও হতে পারে। কি পারে? পূর্ণবর্গ হতেও পারে, হতে পারে, পূর্ণবর্গ নাও হতে নাও হতেও পারে, নাও পারে। হতে পারে। হ্যাঁ, হতে তার কারণ কি দেখো, যদি আমি বলি এখানে, এখন আমরা তো জানি হচ্ছে 1 4 6 9 5 থাকবে,
এখানে কিন্তু 5 লিখি নাই। ঠিক আছে, 1 4 6 9 5 থাকবে ধরলাম, আমরা জানি এটা। এখন আমরা যদি একে জানি, তাহলে আমরা যদি এখন লিখি যে মনে করো 121, কিন্তু আমরা লিখলাম হচ্ছে 321। এখন তুমি যখন বর্গমূল করবা, 121কে তুমি রুট করো, যদি হচ্ছে তোমাদের কাছে ক্যালকুলেটর থাকে, তুমি যদি 121 রুট করো, তুমি এখানে পাচ্ছ হচ্ছে, যদি রুট করো এখানে পাচ্ছ একটা পূর্ণ সংখ্যা 11। তুমি যদি এটাকে হুম। রুট করো, তাহলে তুমি কত পাবা? তাহলে তুমি পাবা হলো 17.7 321 পাবা। তাহলে এখানে কি তোমার 17। চলে আসতেছে না? এটা তো তোমার পূর্ণ সংখ্যা আসে না, এটা কিন্তু পূর্ণ সংখ্যা চলে হুম। আসে। এখন এটার শেষেও কিন্তু এক আছে, এটার শেষেও কিন্তু এক আছে। এক যেহেতু আছে। এটার শেষে এক আছে, কিন্তু এটাকে বর্গমূল করলে 11 আসতেছে, কিন্তু এটাকে বর্গমূল করলে 17 দশমিক সামথিং আসতেছে। ঠিক আছে, তাহলে এটা এক, এটাও এক, তার মানে বোঝায় এক থাকলে যে পূর্ণবর্গ হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, এক থাকলে পূর্ণবর্গ হতেও পারে, নাও হতে পারে। অ্যাজ আ সেম নাও হতে প্রসেস, পারে। একের একের জায়গায় যদি তোমার 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 9 থাকে, তাহলে সেই সংখ্যাগুলো পূর্ণবর্গ হতেও পারে, পূর্ণবর্গ নাও হতে পারে। নাও হতে পারে। ক্লিয়ার এতটুকু? ইয়েস ম্যাম। আচ্ছা, একটু যদি খেয়াল করো, যে ওকে। সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, তা পূর্ণবর্গ নয়, কিন্তু জোড় সংখ্যক শূন্য থাকলে তা পূর্ণবর্গ হতে পারে। এই কথাটা মানে বুঝতে হবে, আসলে হতে পারে মানে কনফার্মড হবে ব্যাপারটা কিন্তু এমন না। এখন আমি তোমাদের দুজনকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে, মনে করো আমি হচ্ছে 1 লিখে 4টা শূন্য লিখলাম, এটা কি পূর্ণবর্গ হবে? এটা পূর্ণবর্গ হবে। কারণ কি? এটাকে হচ্ছে 4টা শূন্য আছে, তার মানে জোড় সংখ্যক শূন্য আছে, এটাতে আমার বিজোড় সংখ্যক শূন্য আছে। এটা কি পূর্ণবর্গ হবে? নো। হুম, নো মিস। হ্যাঁ, এটা পূর্ণবর্গ হবে নো। না, কারণ এখানে বিজোড় সংখ্যক শূন্য আছে। হবে না। এখন মনে করো আমি যদি হুম। বলি যে 2 3 4 ডাবল শূন্য, ঠিক আছে, এটা কি পূর্ণবর্গ হবে? ইয়েস মিস। 2 3। হুম, না। হবে না। কেন হবে না? তোমরা এখানে শূন্যটা হবে না। বিবেচনা করছো, ঠিক আছে, যখন এরকম থাকবে, জোড় সংখ্যক শূন্য থাকবে, তখন তোমরা এটা সাইডে রাখবা। সাইডে কেন রাখবা বলতেছি, যদি এমন থাকে মনে করো 2 3 8, 1 2 3 4টা শূন্য আছে মনে করো, তুমি জানো হুম। 4টা জিরো শূন্য মানে পূর্ণবর্গ হতেও পারে, নাও হতে পারে, তো এটাকে তুমি বাদ দাও, বাদলে কি থাকে 2 3 8। এই 4টা শূন্য 8। বাদে যে সংখ্যাগুলো আছে, তার মধ্যে লাস্ট অঙ্কটা কত? 8। লাস্ট 8। অঙ্ক কত? 8। তার মানে এটা পূর্ণবর্গ হবে না। তোমাদের না। এমসিকিউর মধ্যে এমন একটা না। বড় সংখ্যা দিয়ে বলতে পারে এটা কি পূর্ণবর্গ সংখ্যা। হুম। এখন এই সব জিনিস অ্যান্সার করতে কখনো ক্যালকুলেটরের প্রয়োজন নাই, কারণ এক হচ্ছে 4টা শূন্য মানে হচ্ছে পূর্ণবর্গ হতেও পারে, পূর্ণবর্গ নাও হুম। হতে পারে। না তো এই হতে পারে। চারটাকে শূন্যটাকে সাইড করে আমার যে মানে সংখ্যাটা বাকি থাকবে, যেমন 238 বাকি আছে, 238 যদি আমরা লিখি,